আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ব্লকচেইন কোর্সের যে পঞ্চম চ্যাপ্টার ইমপ্লিমেন্টেশন, ব্লকচেইনের বিভিন্ন ইমপ্লিমেন্টেশন, তার পঞ্চম লেকচার আইপিএফএস, এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে আইপিএফএস কেন, এটা যদি আমরা দেখি, তো ব্লকচেইন স্টেট ম্যানেজমেন্ট, তারপরে অটোমেটিং প্রসেস, স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে প্রসেস অটোমেট করা, তারপরে ইকোনমিক ভ্যালু এক্সচেঞ্জ করা, এই ধরনের ক্ষেত্রে অনেক ফ্যান্টাস্টিক একটা জিনিস, সুন্দর দারুণ একটা টেকনোলজি। কিন্তু আহ, আমরা বিভিন্ন ক্ষেত্রে যখন ব্লকচেইন ইউজ করব, আমাদের স্বভাবতই একটা জিনিস নিয়ে কনসার্ন চলে আসবে যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে কন্টেন্ট, ইমেজ, ভিডিও বা বিভিন্ন ডেটা আমরা কোথায় স্টোর করব, বা কোনো ওয়েবসাইটে যে ফ্রন্ট এন্ডের যে কোড, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এগুলো কোথায় আমরা স্টোর করব। তো অনেকে ভাবতে পারে কেন ব্লকচেইনে স্টোর করলেই তো হয়, ব্লকচেইনে তো, কিন্তু আমরা দেখতেছি ব্লকচেইনে কিন্তু অনবরত যে মানে বিটকয়েনের উদাহরণে যদি আমরা দেই, বিটকয়েনে কিন্তু জাস্ট ছোট ছোট ট্রানজেকশন হয়, ট্রানজেকশনে যে একটা ট্রানজেকশনে কি থাকে আমরা কিন্তু এর আগে দেখে আসছি। খুবই সিম্পল ভ্যালু, মানে ডেটা থাকে এখানে, কোনো কিন্তু কমপ্লেক্স কোনো ডেটা নাই, কোনো ইমেজ নাই, কোনো ভিডিও নাই, বা এই ধরনের বড় কোনো ডেটা নাই। একটা ট্রানজেকশনের সাইজ হয়তো কয়েক কিলোবাইটের বেশি না। তো এরপরও কিন্তু এই যে প্রত্যেক মুহূর্তে ছোট ছোট ট্রানজেকশন হয়ে হয়ে বর্তমানে বিটকয়েনের সাইজ, পুরা বিটকয়েনের যে ব্লক চেইন আছে তার সাইজ হয়ে গেছে 400 জিবির মতো। সো জাস্ট চিন্তা করেন যে এখানে যদি আমরা প্রত্যেক ট্রানজেকশনে বা সাইজ যদি 1 মেগাবাইট বা আরো বড় হইতো, বা আমরা যদি এখানে বড় বড় ডেটা রাখতাম ব্লক চেইনে, তাহলে কিন্তু মানে হিউজ একটা ব্লক চেইন হইতো, এবং তখন আর কোনো নোডের পক্ষে এত বড় ব্লক চেইনের কপি মেনটেন করা সম্ভব হইতো না, কারণ তাকে তখন প্রত্যেকে এত বড়, মানে এত হিউজ অ্যামাউন্টের স্টোরেজ তাদেরকে রাখতে হইতো শুধুমাত্র ব্লক চেইনটা রান করার জন্য, যেটা খুবই, মানে কি বলবো, আনরিয়ালিস্টিক একটা জিনিস। তো এই ক্ষেত্রে আমাদের সলিউশন কি, আমরা যদি এই যে ব্লক চেইনের রিলেটেড এই জিনিসগুলো কোথাও রাখতে চাই, আমরা তো কোনো এডব্লিউ সার্ভার ইউজ করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে সেটা সেন্ট্রালাইজড। আমরা যখন একটা ব্লক চেইন মতো ডিসেন্ট্রালাইজ জিনিসের সাথে কোনো একটা সেন্ট্রালাইজড কিছু নিয়ে আসি, তখন একটা আহ, এখানে সেন্ট্রালাইজেশন চলে আসে। ফলে ব্লক চেইনের যে আসল উদ্দেশ্য ডিসেন্ট্রালাইজেশন, এটা কিন্তু থাকে না। তো এই কারণে আমাদের এখানে ব্লক চেইনে কোনো কিছু স্টোর করে রাখার জন্য আমাদের একটা ডিসেন্ট্রালাইজ স্টোরেজ দরকার। ওই জায়গায় আমাদের ইন্টারপ্ল্যানেটারি ফাইল সিস্টেম বা আইপিএফএস এর ভূমিকাটা চলে আসে। আইপিএফএস হচ্ছে একটা প্রোটোকল, যেটা একটা এবং একটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, যেখানে আর কি ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেমে আমরা আর কি ফাইল স্টোর এবং শেয়ার করে রাখতে পারি। তো আইপিএফএস ডিসেন্ট্রালাইজ কারণ হচ্ছে এখানে যে কন্টেন্ট গুলো থাকে সেখানে হাজার হাজার পিয়ার এর মধ্যে আর কি এটা ছড়াই ছিটায় থাকে, কোনো সেন্ট্রালাইজ সার্ভারের ভিতরে থাকে না। তো এবং প্রত্যেকটা ডেটা এখানে ক্রিপ্টোগ্রাফিক্যালি হ্যাশড থাকে, এবং প্রত্যেকটা ডেটা কোনো ইউনিক কন্টেন্ট আইডেন্টিফায়ার বা সিআইডি দ্বারা মার্ক করা থাকে। তো আইপিএফএস 2014 সালের মে মাসে জুয়ান বেনেট নামে একজন, উনি এটা ক্রিয়েট করছিলেন, এবং আইপিএফএস 2015 সালের ফেব্রুয়ারিতে তার আলফা ভার্সনটা লঞ্চ হয়। আইপিএফএস এর সাথে আমাদের যে পরিচিত টেকনোলজি টরেন্ট, তার কিন্তু মিল আছে অনেক। তো আইপিএফএস বিভিন্ন পরিচিত টেকনোলজি টরেন্ট, গিট, এসএফএস, বিটকয়েন এবং ওয়েব, এখান থেকে বিভিন্ন ভালো ভালো আইডিয়া গুলা নিয়ে তারা এই জোয়ান বেনেট উনি আইপিএফএস টা শুরু করছিলেন, এবং সব এই ভালো ভালো আইডিয়া গুলো একটা প্যাকেজের ভিতরে নিয়ে আসছেন। তো আইপিএফএস টরেন্টের মতো হইলেও টরেন্টের থেকে অনেক দিক থেকে আলাদা, এবং ওর অ্যাডভান্টেজ আছে।
একটা মেইন অ্যাডভান্টেজ হইতেছে যে আইপিএফএস জাস্ট একটা সিঙ্গেল ম্যাসিভ সোয়ার্ম ইউজ করে, মানে ফুল নেটওয়ার্কে একটাই ম্যাসিভ সোয়ার্ম থাকবে, যেখানে সবাই ব্লক আকারে ডেটা রাখবে। কিন্তু টরেন্টের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা টরেন্টের জন্য আলাদা আলাদা সেপারেট সোয়ার্ম থাকতো। এর ফলে কি হয়, মানে টরেন্টের ক্ষেত্রে আপনি যদি একটা বড় ফাইল, মনে করেন একটা গেমের ভার্সন একটা ভার্সন আছে আপনি ডাউনলোড করছেন, সেটা হইতেছে 40 GB একটা ফাইল। এরপরে আপনি যদি গেমের ভার্সন 2 ডাউনলোড করেন, ওইখানে হয়তো যে কিছু ছোট ফাইলে চেঞ্জ হয়েছে, কিন্তু টরেন্টের ক্ষেত্রে কিন্তু ওই ওই ভার্সন 2 আবার কিন্তু 40 GB ফাইল সে ডাউনলোড করবে। আপনার কাছে যে অলরেডি যে ভার্সন 1 আছে সেখানে কিন্তু অধিকাংশ ডেটাই ওই ভার্সন 2 এর থেকে সাথে সেম, তো এরপরও টরেন্ট ফুল ডেটাটাই কিন্তু ডাউনলোড করে। কিন্তু আইপিএফএস এই জিনিসটা প্রিভেন্ট করে। আইপিএফএস হচ্ছে যখন মানে সিমিলার ব্লক যদি থাকে, সিমিলার ব্লক হলে সে আর নতুন করে ডাউনলোড করবে না, তার যে লোকাল ক্যাশে আছে সেইখান থেকে কিন্তু সে ফাইলটা পেয়ে যাবে। এইটা একটা ছোট পার্থক্য টরেন্টের সাথে, আরো পার্থক্য আছে। তো আইপিএফএস কিভাবে কাজ করে এটা যদি আমরা দেখি, আমরা আইপিএফএস এ কোনো ফাইল অ্যাড করতে চাইলে প্রথমে আমরা, মানে আমাদেরকে এই কাজটা করতে হয় না, আইপিএফএস এর যে সফটওয়্যার আছে সেটাই আমাদের ফাইলটাকে ছোট ছোট স্মলার চাঙ্কে ভাগ করে সেগুলোকে ক্রিপ্টোগ্রাফিক্যালি হ্যাশ করে কি বলে একটা ফিঙ্গারপ্রিন্ট জেনারেট করে। অর্থাৎ এখানে ফিঙ্গারপ্রিন্ট জেনারেট করা মানে হচ্ছে একটা সিগনেচার জেনারেট করা হয় ওই ফাইলগুলোর জন্য, এবং প্রত্যেকটা ফাইলের একটা করে কন্টেন্ট আইডেন্টিফায়ার দেওয়া হয়। এরপরে এই ফাইলটা হচ্ছে আমাদের যে আইপিএফএস সেন্টার আছে সেখানে আপলোড হয়। এইখানে সেটা পার্মানেন্ট রেকর্ড আকারে এটা এক্সিস্ট করে, এবং টাইম স্ট্যাম্প যেহেতু থাকে, সো কোন টাইমে এটা আপলোড হয়েছে এটাও কিন্তু এখানে থাকে। কেউ যদি চায় আমাদের এই ফাইলটা ডাউনলোড করতে, তার শুধুমাত্র এই সিআইডিটা জানতে হয়। সে যদি সিআইডিটা দিয়ে নেটওয়ার্কে সার্চ করে তাহলে এই কন্টেন্টটা পেয়ে যাবে, তারপরে সে এটা ডাউনলোড করা শুরু করবে, এবং সে যখন ডাউনলোড করবে তার একটা কপি আর কি তার সিস্টেমে চলে যাবে, যেটা কি ক্যাশে আকারে থাকবে, এবং সে তখন এই ফাইলটা অন্য কারোর জন্য সে প্রোভাইডার হিসেবে কাজ করতে পারবে, যতক্ষণ পর্যন্ত সে ক্যাশেটা ক্লিয়ার না করছে। সে অন্য কেউ ডাউনলোড করলে তার কাছ থেকে এটা ডাউনলোড করতে পারে। এবং কেউ চাইলে কোনো নোট চাইলে কোনো একটা কন্টেন্ট পিন করে রাখতে পারে, যেটা আর কি মানে সে তখন ওই ফাইলটা ফরএভার সবসময়ের জন্য সে এটা রেখে দিল, সেক্ষেত্রে সে ওই ফাইলটা সবসময়ের জন্য কিপ করবে এবং প্রোভাইডও করতে পারবে। তো আবার সে চাইলে কিছু কিছু কন্টেন্ট যেটা অনেকদিন ধরে ব্যবহার করা হয় নাই সেটা সে ডিসকার্ডও করতে পারবে। তো এইভাবে আর কি আইপিএফএস আর কি কোন একটা নোট শুধুমাত্র সে যেই ফাইলগুলো চায় ওইগুলো সে স্টোর করে রাখবে, যেগুলো সে ইন্টারেস্টেড না সেগুলো সে স্টোর করে রাখবে না। এখন যদি আপনি আপনার এই ফাইলের নতুন একটা ভার্সন অ্যাড করতে চান, তো যেহেতু এই ক্ষেত্রে একটা নতুন কোনো নতুন ভার্সনে কোনো না কোনো চেঞ্জ আছে, এবং চেঞ্জ থাকার কারণে কি হবে, যে ক্রিপ্টোগ্রাফিক হ্যাশটা হবে সেটা আগের হ্যাশ থেকে আলাদা হবে। এর ফলে একটা নতুন সিআইডি জেনারেট হবে, এবং যেহেতু আইপিএফএস এর ফাইলটা আছে এটা আর কি কোনো টেম্পারিং থেকে রেজিস্ট্যান্ট, এবং এখানে কোনো সেন্সরশিপ নাই, যে কেউ চাইলে এই ফাইলটা অ্যাক্সেস করতে পারে। এবং ওই যে আমরা যে নতুন ভার্সনটা দিলাম এটা কিন্তু আগের যে ফাইলটা আছে এটাকে কিন্তু ওভাররাইট করবে না,
কারণ দুইটার হ্যাশ আলাদা, সো দুইটা ফাইলই কিন্তু এক্সিস্ট করবে। শুধুমাত্র দুইটা ফাইলের যে কমন চাঙ্ক গুলো আছে এগুলা কিন্তু রিইউজ হবে, অর্থাৎ আমি যে নতুন ভার্সনটা আপলোড করব সেখানে যে কিছু কিছু চাঙ্ক থাকবে যেটা আগের ভার্সনের সাথে সিমিলার, ওই চাঙ্ক গুলো আর নতুন করে আপলোড করার কিছু নাই, ওইগুলো অলরেডি আইপিএফএস নেটওয়ার্কে আসেই। তো আইপিএফএস ওই চাঙ্ক গুলো বাদ দিয়ে দিবে। তো আইপিএফএস এর আমরা এর আগে দেখছিলাম যে কেউ যদি ফাইল চায় সে সিআইডি ধরে রেফার করবে, কিন্তু সিআইডিটা তাহলে তো একটা কোশ্চেন আসতে পারে সিআইডি মনে রাখতে হবে, বাট সিআইডি মনে রাখার কিছু নাই। আইপিএফএস এর আলাদা সিস্টেম আছে, আইপিএনএস ডিসেন্ট্রালাইজ নেমিং সিস্টেম, যেখানে একটা আমাদের ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে যে কাজটা হয় যে আমরা কিন্তু কোনো একটা ওয়েবসাইটের গেলে আমরা তার আইপি অ্যাড্রেসটা আমাদের মনে রাখার কোনো দরকার নাই, আমরা জাস্ট তার যে ওয়েব অ্যাড্রেসটা আছে এটা মনে রাখলেই হয়। তো সেম ভাবে এই সিআইডির সাথে কোনো আমরা ডিএনএস নেমকে, যেটা আর কি হিউম্যান রিডেবল, এটা ম্যাপ করে রাখতে পারি, যেটা আর কি ডিএনএস লিঙ্ক নামে একটা জিনিস সে এটা প্রোভাইড করে, যেটা আইপিএফএস এর নিজস্ব সিস্টেমের ভিতরেই আছে। ফলে আমাদের সিআইডি গুলো মনে রাখতে হয় না, আমরা জাস্ট হিউম্যান রিডেবল কোনো ডিএনএস নেম এটা মনে রাখলেই হয়। আইপিএফএস যেহেতু ব্লকচেনের সাথে সিমিলারলি স্ট্রাকচারটা অনেকটা সিমিলার, এই কারণে তারা একসাথে কাজ করতে পারবে। এবং মানে আইপিএফএস কে আর কি বলা হয় যে ব্লক চেনের যে হার্ড ড্রাইভ, এটা হিসেবে আইপিএফএস কে কল্পনা করা হয়। এবং ভবিষ্যতে যে ওয়েব 3.0 আসবে সেইখানে ওয়েব 3.0 যে মেইন কি বলবো পাওয়ারটা, মানে ওয়েব 3.0 কে পাওয়ার করবে হইতেছে আইপিএফএস। মানে ওয়েব 3.0 তে যে ওয়েবসাইট গুলো থাকবে সব আইপিএফএস এ হোস্ট করা থাকবে, সো ওইখানে হিউজলি আইপিএফএস এর ব্যবহার হবে। আমরা যদি বর্তমানে আইপিএফএস এর ইউজ কেস গুলো দেখি, ক্লাউড ফ্লেয়ার নামে একটা টেকনোলজি আছে যেটা বিভিন্ন ওয়েবসাইটে কি বলে স্প্যাম অ্যাটাক আর কি বা ডিডস অ্যাটাক প্রিভেন্ট করে। তো ক্লাউড ফ্লেয়ার তারা আইপিএফএস ইউজ করে। মাইক্রোসফট আইওএন সে হচ্ছে বিটকয়েন এবং আইপিএফএস দুইটা টেকনোলজি একসাথে মিলায়ে তারা ডিসেন্ট্রালাইজ আইডেন্টিটি সিস্টেম প্রোভাইড করে। তারপর ব্রেভ ব্রাউজার তারা তাদের যে সার্চ ইঞ্জিন আছে সেইখানে আইপিএফএস ইউজ করে। অপেরা পারা অ্যান্ড্রয়েড এর ভিতরে কিন্তু আমরা আইপিএফএস লিঙ্ক দিয়ে আমরা কোনো ফাইল অ্যাক্সেস করতে পারবো। আবার উইকিপিডিয়ার ইউএসও আইপিএফএস তারা আর কি উইকিপিডিয়া যে ওয়েবসাইট গুলো আছে তার মিরর ক্রিয়েট করে তারা আইপিএফএস এ রাখতেছে, যাতে কোনো দেশে যদি উইকিপিডিয়া ব্যান করা হয় তাহলে যেন আইপিএফএস দিয়ে আমরা উইকিপিডিয়া অ্যাক্সেস করতে পারি। আবার ফাইল কয়েন নামে একটা সিস্টেম, তারা আর কি আইপিএফএস এর সাথে একসাথে হয়ে তারা আর কি একটা ক্লাউড বেসড ওয়েব স্টোরেজ কাজ করে ক্রিয়েট করছে। তো এইভাবে বর্তমানে কিন্তু অনেক জায়গায় আইপিএফএস এর ব্যবহার আছে। 2014 সালে শুরু হওয়ার পরে অলরেডি আইপিএফএস অনেক দূর চলে আসছে, এবং সামনে ওয়েব 3.0 আসলে বা ব্লক চেইন আরো যদি যখন ফেমাস হবে তখন আইপিএফএস এর ব্যবহার অনেক বেশি বেড়ে যাবে। এবং একটা সময় গিয়ে এরকমও হতে পারে যে টরেন্টের জনপ্রিয়তা আইপিএফএস দ্বারা রিপ্লেস হয়ে যাবে, আইপিএফএস হচ্ছে টরেন্টের জায়গাটা দখল করবে। আজকে এতটুকুই থাকলো, সবাইকে ধন্যবাদ।